দেখি আমরা প্রথম ওয়েলকাম টু ডব্লিউ এক্সাম সলিউশন। আজ আমরা রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট শুরু করছি। ঠিক আছে, দেখি প্রথম প্রশ্ন আমাদের কী রয়েছে, 8, 16, 7, 14, 5, 10। অর্থাৎ আমরা দেখা মাত্র বুঝতে পারছি এটা নাম্বার সিরিজের একটা প্রশ্ন। ঠিক আছে, এটা নাম্বার সিরিজের প্রশ্ন। এই নাম্বার সিরিজের প্রশ্নের ক্ষেত্রে কী করতে হবে, এই নাম্বার সিরিজের প্রশ্নের ক্ষেত্রে দেখা মাত্র আমাদের প্রথমে ডিফারেন্স দেখতে হবে, তাই তো। 8 থেকে 16, 16 থেকে 7, এদের মধ্যে ডিফারেন্সগুলো দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আমরা সে দেখেছিলাম এইভাবে, যখন হার্টবিট সিরিজ থাকে, আপ ডাউন অনেকটা ওদের মধ্যে গ্যাপ থাকবে, ডিফারেন্সটা থাকবে, তখন আমাদের কী করতে হয়, একটা ঘর ছেড়ে ছেড়ে, মানে এটার সাথে রিলেশন হবে এটা আর উপরগুলোর সঙ্গে উপরগুলো রিলেশন হবে। ঠিক আছে, মানে একটা করে ঘর ছেড়ে ছেড়ে, এগুলো দেখা মাত্র বুঝতে পারছি 8 থেকে 7 এর মধ্যে একটা রিলেশন, 7 থেকে 5, 5 থেকে 1, ঠিক আছে, এটা থেকে এটা, 16 থেকে 14 দেখতে পাচ্ছি আমরা এদের মধ্যে একটা রিলেশন পাবো। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। যখন আমরা এই ধরনের প্রশ্ন করবো আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে, প্র্যাকটিস করার মাধ্যমে। তাহলে দেখছি 8 থেকে 7 কী হচ্ছে, -1, 7 থেকে 5 কত হচ্ছে, -2, 5 থেকে 1 কত হচ্ছে, -4। ঠিক আছে, এবার এখান থেকে 16 থেকে 14 কী হচ্ছে, -2, 14 থেকে 10 কত হচ্ছে, -4, এবার 10 থেকে 8 কত হচ্ছে, -8, তাই তো। এবার একটু ভালো করে বুঝতে হবে আমাদের। দেখো 1 থেকে 2, 2 থেকে কত হলো 4, তাহলে কী হলো এখানে, 1 থেকে 2 মানে 1-এর ডবল, 2-এর ডবল কত, 4, ডবল করে কমছে, 2 থেকে 4 এখানে ডবল হচ্ছে, 4-এর ডবল 8, তাই তো। তাহলে এখানে 4-এর ডবল কত হবে, এরপর -8 হবে, তাই তো, -8 হবে, মানে ডবল করে কমছে। ঠিক আছে, দ্বিগুণ করে কমছে, দ্বিগুণ করে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, কমছে, মাইনাস হচ্ছে। ঠিক আছে, তাহলে 4-এর ডবল কত হবে, -8, মাইনাস হচ্ছে, 4-এর ডবল 8 হবে, তাহলে 8 মাইনাস, তাই তো। তার মানে 1 থেকে -8, 1 থেকে যদি আমরা -8 করি তাহলে কত হবে, -7, মানে 1 টাকা তোমার কাছে ছিল, তুমি 8 টাকা বাকি করলে। ঠিক আছে, তাহলে মানে 8 টাকা তুমি বাকি করেছো, মাইনাস ঋণ, তুমি 1 টাকা দিয়েছো, +1। ঠিক আছে, তাহলে তোমার কাছে কত টাকা পাবে, -7 টাকা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কত হবে, -7। বোঝা গেল। তাহলে এই ধরনের যখন প্রশ্ন থাকবে একটা ঘর ছেড়ে ছেড়ে আমরা রিলেশনটা দেখবো। ঠিক আছে, পরবর্তী দেখো 2 নম্বর প্রশ্ন। কমপ্লিটকে বলা হয় এটা কে বলা হচ্ছে, এটা আমাদের কোডিং ডিকোডিংয়ের অ্যানালগের একটা ধরনের কোশ্চেন। দেখো কমপ্লিটকে এটা বলা হচ্ছে, সি থেকে সি, এখানে দেখা মাত্র আমরা বুঝতে পারছি এগুলো সব অক্ষরগুলোই ঠিকঠাক আছে, কিন্তু এলোমেলোভাবে রয়েছে, তাই তো। দেখো সিওএম PLETE, এখানে সবগুলো একই আছে। কোডিং ডিকোডিং প্রশ্ন যেমন অনেক ধরনের হয়, এটা একটা টাইপ। দেখো এগুলো এই ধরনের কোশ্চেন যখন থাকবে তখন আমরা কী করবো বলতো, নাম্বারিং করে নেবো। প্রত্যেকটা কোশ্চেনকে আমরা কী করবো, নাম্বারিং করে নেবো। ঠিক আছে, নাম্বারিং করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। এই ধরনের কোশ্চেন যদি থাকে, মানে যেটার মান আছে সেটাই আছে, কোনো চেঞ্জ হয়নি, তাদের কোনো কোডের বিপরীতে কিছু বসেনি। ঠিক আছে, তার মানে যেটা আছে সেটাই, শুধুমাত্র কী হচ্ছে, এলোমেলো হয়ে বসেছে। একটুখানি ভালো করে দেখো, COMPLET, এটা কী হয়েছে, COTEMPLE। দেখো সি প্রথমে ছিল 1, এটা একই আছে। ও প্রথমে 2 নম্বরে ছিল, 2 আছে। টি এখানে কত নম্বরে ছিল, টি এখানে ছিল 7 নম্বর, এটা 7 নম্বর এখানে হবে। দেখো 8-এ ছিল, এখানে কত হয়েছে, 4 এসছে, 8। দেখো এম কত ছিল, এম এ ছিল 3, এখানে 3 এসছে। পি ছিল 4 এখানে, তাই তো, তাহলে 4 হলো। এল কত, এল ছিল 5, তারপরে কত হচ্ছে, ই কত, 6। মানে একটু দেখা মাত্র আমরা বুঝতে পারছি এখানে একই রকমভাবে এটা দেখো। ঠিক আছে, কি সিরিজে হয়েছে, তার মানে কি আমাদের সিস্টেম কি, সিও প্রথমে পরপর যেভাবে ছিল আমাদের বসেছে কী হবে, যে 1, 2, 7, 8, 3, 4, 5, 6, বুঝছো। তাহলে এইভাবে করে নেওয়া সুবিধা হবে। তাহলে এটাও একই রকম, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যা আছে পরপর লিখে নিলাম। তাহলে আমাদের কী বসবে, 1 আর 2 প্রথমে, 1 আর 2 মানে টি আর আর প্রথমে বসবে। ঠিক আছে, তারপর কত হবে, 7 আর 8, 7 আর 8 মানে এই যে এ আর এল। ঠিক আছে, তারপর কী বসবে, 3 আর 4, 3 আর 4 কী আছে, ও আর পি। ঠিক আছে, তারপর কত বলছে, 5, 6, 5, 6 মানে কত, IRC। বোঝা গেল। তাহলে এই ধরনের নাম্বারিং করলে আমাদের জিনিসটা ভুল হবে না, সুবিধা হবে। বুঝতে পেরেছো, তাহলে এটা আমাদের কাজ। পরের প্রশ্ন দেখি, যদি এটা আমাদের কি ম্যাথমেটিক্যাল অপারেশন, এটা সমান সমান বলেছে এই স্টার চিহ্নিত স্থানে কিছু বসবে, যোগ বিয়োগ গুণ ভাগ এই সংকেতগুলো বসার পর আমাদের সমান সমান কত হবে, 41 আনতে হবে। মানে স্টার চিহ্নিত স্থানে এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো বসে পর আমাদের সমান সমান হয়ে ক্যালকুলেশন করার পর কত আনতে হবে, 41 আনতে হবে। সেটা আমাদের কী হবে, এই স্টার চিহ্নিত সেখানে বসতে হবে। দেখো এই ধরনের ক্ষেত্রে আমাদের প্রথমে ভাগের রিলেশন যদি থাকে, ভাগটা বুঝতে হবে। ভাগ, ডিভাইডটা, এই ভাগ কোথায় হবে, ভাগ এমন হবে এই ধরনের রিজনিংয়ের ক্ষেত্রে পুরোপুরিভাবে মিলে যাবে। মানে ক্যালকুলেশন পুরোপুরিভাবে কী হবে, কাটাকুটি হয়ে যাবে, পুরোপুরিভাবে মিলে যাবে। ঠিক আছে, মানে কোনো অবশিষ্ট থাকবে না, কোনো 0.5 এই ধরনের, 0.3 বা 1/3 এই ধরনের কোনো ভগ্নাংশ থাকবে না। ঠিক আছে, মানে অবশিষ্ট কোনো থাকবে না, কোনো অবশিষ্ট থাকবে না, বা দশমিক কোনো কিছু হবে না, মনে থাকবে, কোনো দশমিক কিছু হবে না। এই ধরনের, এটা আমাদের মনে রাখতে হবে, কিছু হবে না।
এটা যেন মনে থাকে। কোনো দশমিক হবে না, কোনো ভগ্নাংশ পয়েন্ট কিছু আসবে না, পুরোপুরিভাবে মিলে যাবে। যেমন আমরা বলতে পারি 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 2। এখানে 4/8 মানে হাফ, এই ধরনের হবে না সচরাচর, 0.5 এই ধরনের আসবে না, আমাদের উত্তর সেই ধরনের থাকে না। তাহলে দেখো প্রথমে দেখো 268 4 এটায় দেখো, এখানে আমাদের প্রত্যেকটা অপশানগুলোর দিকে তাকাও। এখানে যদি দেখো, এখানে কখনোই আমাদের ভাগ হবে না, এখানে 8 আর 5 ভাগ যায় না, 5 আর 14 এখানে আমাদের ভাগ যাবে না। ঠিক আছে, ভাগ যদি যায় এটাতে দেখো ভাগ করা যাবে, তাই তো 268 ভাগ 4 এটা একমাত্র ভাগ যাবে। তাই 268কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে, 4 ছক 24, 4 7 28, তাই তো 67 হলো। এবার দেখো ভাগ আমাদের দুটো অপশান আছে, এ আর বি, এই দুটোর মধ্যে হবে, এই দুটো কখনোই আমাদের হবে না, দেখা মাত্র আমাদের বুঝে যেতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে 67 হলো। তারপর আমাদের এখানে প্রথম আমাদের কার কাজ হয়, ভাগের কাজ, তাহলে ভাগের কাজটা আগে করে নিলাম। এবার এখানে আমাদের গুণ, এখানে বিয়োগ আছে, এটা গুণ আছে কিছু হয়, একটা অপশানে বিয়োগ আছে। এবার দেখো ভাগের পর গুণ, এটা যদি গুণ 8 হয়, এটা যদি আমরা 8 গুণ করি, 67 গুণ 8 কত হবে, 67 গুণ 8 মধ্যে 78, অনেক বেশি। তার সঙ্গে তারপর কি আছে, যোগ আর বিয়োগ, তারপর আছে যোগ আর বিয়োগ, এখানে কি আছে। ঠিক আছে, এটা যদি আমরা করি দেখো অনেক বেশি হয়ে যাবে, একটুখানি যদি আমরা ভালো করে দেখি এটা অনেক কী হবে, বেশি হয়ে যাবে। ঠিক আছে, একটুখানি যদি ভালো করে দেখি, ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কাজ কী হলো, ভাগটা কোথায় হবে এটা আমার বুঝতে হবে, ভাগ কোথায় হবে, পুরোপুরি মিলে যাবে এমন জায়গায় ভাগ হবে। তারপরে কি করব, এটা আমরা স্টার চিহ্ন স্থানে যদি গুণ বসাই, তারপরে যোগ বসাই, যদি গুণ করি দেখি কত হয়, 7 8 56, 5 6 1 48 আর 5 53, তাই তো। এবার যোগ 5 - 14, এটা করলে পারে কখনো কি 41 হয়, অনেক বেশি হয়ে যায়, তাই তো, অনেক বেশি হয়ে যায়। তার মানে এই অপশানটা আমাদের হবে না। তাহলে এই অপশান যদি আমাদের না হয় তাহলে কী অপশান হবে, এই অপশান যদি আমাদের না হয় তাহলে কোন অপশান হবে, এই অপশান যদি না হয় তাহলে আমাদের বি অপশানটাই পড়ে থাকছে, তাই তো। দেখি বি অপশানটা কী হয়, বি অপশানে দেখো ভাগ বিয়োগ, তারপরে কি আছে গুণ, তারপরে কি যোগ। দেখো এটা ভাগ করলাম, ভাগ করলে কত হলো 67, ভাগ করে কত হলো 67, এখানে আছে কি হবে, এখানে বিয়োগ, তারপরে গুণ, 5 8 কত 40, তাই তো, 5 8 কত 40, এটা পরিষ্কার করে আমরা লিখে নিই, নিচে লিখে নিই যে 268 4 8 5 14। তাহলে প্রথমে কি হলো ভাগ, এটা তো কমন ভাগ হবেই, তারপরে এখানে কি বলেছে বিয়োগ, তারপরে কি বলেছে গুণ, তারপরে বলেছে কি যোগ, তাই তো। এবার দেখো এটা ভাগ করলে কত হলো 67। এবার দেখি এরপর কার কাজ হয়, গুণের কাজ, এই দুটোর মধ্যে গুণ, 5 8 কত 40 প্লাস 14, এখানে কি আছে মাইনাস। ঠিক আছে, এবার দেখি 67 - 40 করলে কত হবে, 67 থেকে -40 করলে কত হবে, 7 হবে, তাই তো, 7 হবে। এখানে কত হবে, 67 40 বাদলে কত 27, তাই তো, 27 প্লাস কত আছে 14, 27 আর 14, এবার যোগ করলে কত হবে, 27 আর 14 যোগ করলে কত হবে 41 হবে, 41 হবে, তাই তো 41। আমাদের উত্তর কি 41 আছে। ঠিক আছে, এখন বোঝার জন্য আমাদের সময় লাগবে, যখন আমরা প্র্যাকটিস করবো এত সময় লাগবে না, 30 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে সঠিক উত্তর আমাদের কী হলো, বি অপশান, সঠিক উত্তর হলো বি অপশান। এবার দেখো এইগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। আমরা জানি প্রথমে কি হয়, এ বি সি ডি, এইভাবে পরপর। এই ধরনের শর্টকাট কি, যে প্রত্যেকটা অপশানকে আমরা একটু দেখবো যে প্রত্যেকটার মধ্যে কী আছে, ইএলইসি 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 ইএলইসি, 4টে করে প্রত্যেকটার মধ্যে কমন। তাহলে 4টে করে আমরা প্রত্যেকটা যদি কমন থাকে, সেই 4টে করে আমরা কী করবো, বাদ দিয়ে দেবো। এবার আমরা বাদ দেওয়ার পর কী কী পড়ে আছে দেখবো, এখানে পড়ে আছে টি, এখানে আরআইসি, এখানে পড়ে আছে টি, তাই তো, এখানে পড়ে আছে টি আর, এখানে পড়ে আছে টি, তাই তো। তারপরে এখানে টি প্রত্যেকের মধ্যেই কমন, এখানে শুধু টি একটাই আছে, তার মানে এই 4 অপশানটা প্রথমে আসবে। 4 অপশান দেখি কটা আছে, বি আর সি, 4 অপশানটা আমার প্রথমে আসবে, এটা কমন। তারপর দেখো টি আর আর এখানে হচ্ছে ও, আর আগে না ও আগে, ও 15, তাই তো। এখানে দেখো আর, তারপরে কি আছে টি আর, এটা আর পরে হবে, দেখো এখানে আর আছে, তার মানে আমাদের কী হবে, ও হবে, ও মানে কত 2 নম্বরটা হবে, তাই তো 2 নম্বরটা হবে। এরপর দেখো আর টি আর দুটো, এবার তাহলে আমার 2 চলে গেল, 4 চলে গেল, 2 চলে যাবে, পুরো আছে কত 1 3 5। এবার দেখো এখানে কি আর এখানেও আছে, আমরা লিখে নিতে পারি আর মানে 18, আই মানে কত 9, তাই তো, আই মানে 9, তাই 18 পর 9, এখানে কি এটা চলে গেছে আমাদের। 18 পর কত আছে এখানে, আর এর পর কত আছে, আর এর পর ও 15, আমাদের 9 আগে না 15 আগে, এখানে আর এর পর কত আছে ও 15, তাহলে আমাদের 9 আগে হবে, তাই তো, তার মানে আমাদের 1 হবে, তাই তো, আমাদের 1 হবে, বোঝা যাচ্ছে তো, আমাদের 1 হবে। ঠিক আছে, এরপর দেখি এবার এটা চলে গেল, তাহলে 1 আমাদের চলে গেল, পড়ে আছে কত 3 আর 5। দেখো ই আর টি আর ও এখানে টি আর ও আছে, তাই তো, টি আর ও আছে, এখানে ওর পরে কত আছে ডি, এখানে ওর পরে কত আছে এন, ডি আগে না এন আগে, ডি আগে, তাহলে আমরা এটা করবো 3,
তারপর পড়ে আছে কি 5, তাহলে 4 2 1 3 5, 4 2 1 3 5, সঠিক উত্তর কী হবে 4 2 1, সি অপশান। বোঝা গেল? তাহলে কমনগুলো আমরা বাদ দিয়ে দেবো প্রথমে, তারপর ওগুলো আমরা মার্ক করে নিতে পারি, এমনিভাবেও করা যাবে। পরবর্তী দেখো, 5 বন্ধু জহির, শেহবাগ, ধোনি, সচিন, ইমরান গোলাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কোন দিকে মুখ করে? কেন্দ্রের দিকে মুখ করে। আমরা জানি গোলাকার টেবিলে যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে তাহলে কি করতে হবে? কেন্দ্রের দিকে যদি আমাদের মুখ করে থাকে, কজন বন্ধু? 5 বন্ধু। 5 বন্ধু ধর আমাদের গোলাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে আছে, ঠিক আছে, 5 জন বন্ধু মুখ করে আছে। কেন্দ্রের দিকে যখন মুখ করে থাকবে তখন আমাদের কি এটা দেখে নিতে হবে, তখন আমাদের দিকে কোনো পরিবর্তন হবে না, মানে আমাদের ডান দিকটা ডান দিক, বাম দিকটা বাম দিক সেম হবে, ঠিক আছে। যখন কেন্দ্রের দিকে মুখ হবে তখন কেন্দ্রমুখী হবে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবার প্রথমে কোথাতে শুরু করবো? যেগুলো পারফেক্ট বলে দেয় সেখান থেকে শুরু করতে হয়। দেখো বলেছে সচিন ও ধোনির মাঝে কেবলমাত্র একজন আছে, এটা শুরু করা যাবে না। সচিন আর ধোনির মাঝে কেবলমাত্র একজন আছে, বোঝা যাবে না। শেহবাগ আছে ধোনির কোন দিকে? বাম দিকে। শেহবাগ আছে কি বলেছে? শেহবাগ আছে ধোনির বাম দিকে দ্বিতীয় স্থানে। এই যে বাম দিকে দ্বিতীয় স্থানে, এটা ফিক্স করে বলে দিয়েছে, এই জায়গাতে আমরা শুরু করতে পারবো, ঠিক আছে। জহির বসেছে শেহবাগের ঠিক ডান দিকে, ঠিক ডান দিকে, এগুলো আমরা শুরু করতে পারবো, ঠিক আছে। তাহলে প্রথমে দেখি কি বলেছে। জহির বসেছে শেহবাগের ঠিক ডান দিক, মানে শেহবাগ যদি এখানে বসে, শেহবাগের ঠিক ডান দিকে, এটা এই ডান দিকে কি বসেছে? জহির, ঠিক আছে, জহির। তাহলে আমরা লিখিনি, এটা ধরো আমরা লিখলাম শেহবাগ, এটা লিখলাম শেহবাগ। শেহবাগের ঠিক ডান দিকে কি বসেছে? জহির, ঠিক আছে, লিখে নিই, কোনো অসুবিধা নেই। কি বলেছে? শেহবাগ বসেছে ধোনির বাম দিকের দ্বিতীয় স্থানে। শেহবাগ বসেছে ধোনির বাম দিকের দ্বিতীয় স্থানে। দেখো ধোনির বাম দিক, ধোনি তার মানে এদিকে বসবে, ধোনির বাম দিকের দ্বিতীয় স্থানে। ধোনির বাম দিক তো এটা 1 2, দ্বিতীয় স্থানে কি আছে? শেহবাগ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ধোনি এখানে বসবে, হয়ে গেল। এবার কি বলেছে? সচিন আর ধোনির মাঝে কেবলমাত্র একজন আছে। সচিন আর ধোনির মাঝে কেবলমাত্র একজন আছে। এই যে এখানে আমাদের ধোনি সাহেব বসে গেছে, তাহলে এখানে আমাদের কি বসবে? সচিন, কারণ এদের দুজনের মাঝখানে কে আছে? একজন আছে, এই যে কমন একজন, যে কোনো একজন হবে। এবার দেখো এই যে যদি 4 জন বসে যায় তাহলে পড়ে আছে কে? যে পড়ে আছে সেখানে বসবে, এখানে কে বসে? তাহলে ইমরান বসবে। 5 জনের মধ্যে 4 জন বসে গেছে, তাহলে একজন পড়ে আছে কে? সে তাহলে এখানে বসবে, ইমরান, ঠিক আছে। এবার বলেছে প্রশ্ন, দেখো সচিনের ঠিক ডান দিকে কে বসেছে? সচিনের ঠিক ডান দিক, সচিন এখানে, তাই তো, সচিনের ঠিক ডান দিক। দেখো সচিনের ডান দিক কোনটা? এটা তো ডান দিক, এটা বাম দিক, কারণ কি ডান দিক বাম দিক সেম থাকবে, ঠিক আছে। যখন কেন্দ্রমুখী হবে তখন তার বাম দিকটা হবে কোন দিকটা? ঘড়ির কাঁটার দিকটা, ঘড়ির কাঁটার দিকটা হবে বাম দিক, ঘড়ির কাঁটার দিকটা হবে বাম দিক। আর ডান দিক কোনটা হবে? বিপরীত দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকটা হবে ডান দিক, ঠিক আছে। অ্যান্টি ক্লক, এটা যেন মনে থাকে, অ্যান্টি ক্লক হবে ডান দিক, আর ক্লক ওয়াইজ হবে বাম দিক। তাহলে ঘড়ির কাঁটা দেখো সচিনের ডান দিক মানে অ্যান্টি ক্লক, কোনটা হবে? এই দিকটা। এই দিকটা কি বসে আছে? শেহবাগ বসে আছে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের শেহবাগ। তাহলে বোঝা গেল কোথা থেকে শুরু করতে হবে, ঠিক যেগুলো বলে দেবে, ঠিক বাম দিক, ঠিক ডান দিক, এইগুলো থেকে আমরা শুরু করবো সিটিং অ্যারেঞ্জমেন্ট। পরবর্তী প্রশ্ন, যদি কোনো সংকেত রেনবোকে এত লেখা হয়, এটাকে এটা লেখা হয়, তাহলে আমাদের এটাকে কি লেখা যাবে? দেখো রেনবো আমরা যদি ভালো করে বিশ্লেষণ করে দেখি, RAINBO, দেখো এখানে কি বসেছে? S19OC15X, ঠিক আছে, এটা বসেছে। একটুখানি যদি আমরা ভালো করে দেখি, এর সানসাইনকে আমরা লিখে নিতে পারি, অসুবিধা নেই, দুটোই আমরা লিখে নেবো সানসাইনকে। দেখো আর থেকে এস মানে কি হয়েছে? +1। এ থেকে দেখো এ কত? এর মান 1, একই বসে গেছে। আয়ের মান কত? 9 বসে গেছে। এন কত? 14, এনের পর কি হয়? 15, ও, তাই তো, ও 15, ও এনের পরে +1 হয়েছে। দেখো বি থেকে সি +1 হয়েছে, ও 15 বসে গেছে। ডব্লিউ থেকে এক্স +1 হয়েছে, তাই তো, ডব্লিউ থেকে এক্স +1 হয়েছে। মানে একটুখানি ভালো করে যদি আমরা দেখি, দেখো এর মান বসেছে, আয়ের মান বসে গেছে, ওর মান বসে গেছে, কিন্তু আর এর মান এখানে দেখো R+1, ঠিক আছে, N+1, B+1, W+1, এক ঘর কিন্তু ছেড়ে হয়নি। এখানে যে এক ঘর ছেড়ে +1 এরকমভাবে হয়নি। এখানে আমাদের যে লজিকটা কাজে লেগেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যে 5টি ভায়োল আছে, AEIOU, এই যে ভায়োলগুলো আছে, এই ভায়োলগুলোর মান, তাদের পজিশন, এখানে পজিশনটা, তাদের যে পজিশন ভ্যালু, তাদের যে সেই পজিশন, তাদের যে নাম্বার কত নম্বরে থাকে, সেই পজিশনটা এখানে বসেছে, ঠিক আছে, এদের পজিশনটা বসেছে। আর যে কনসোনান্টগুলো আছে, তাদের কি হয়েছে? +1 হয়েছে। তাদের কনসোনান্ট যেমন আর কনসোনান্ট, এন কনসোনান্ট, এদের মানগুলো কি হয়েছে? +1 হয়েছে,
ঠিক আছে, তাহলে আমরা সঠিক উত্তর দেখতে পারবো MOON মুনলাইট। ঠিক আছে, এম এর পর কী হবে, এন হবে। ঠিক আছে, ও 15 বসবে, ও ভাওয়েল 15 বসবে, এন 14 মানে এন এর পরে ও হবে, এল 12 ওর এল এর পর কী হবে, এম হবে, আয়ের মান 9 বসে যাবে, জি তো কনস্ট্যান্ট, তারপরে এইচ হবে +1, এইচ কনস্ট্যান্ট, এইচ এর পর কত হবে, আই হবে, তাই তো 1 হবে, টিউ কনস্ট্যান্ট, টি এর পরে কী হবে, ইউ হবে। তাহলে কী হবে, এন 15 ও এম, এন 15 ও এম, এন 15 ও এম 9HIU। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি এ, সঠিক উত্তর হচ্ছে কি এ, তাই তো মনে থাকবে তো, এটাই তো হচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল নিয়মটা কি। পরবর্তী প্রশ্ন দেখো, P+Q এর অর্থ হলো P হলো Q এর ভাই, P হলো ভাই। ঠিক আছে, P কি, P ভাই, এটা আমাদের বুঝতে হবে, P হচ্ছে কি ভাই, তাই প্লাস মানে ভাই। গুণ, এই গুণ মানে কি, গুণ হলো মা, P হলো মা, P হলো মা, আগেরটাই বোঝাচ্ছে, P হলো মা, গুণ মানে কি মা। ভাগ, P ভাগ Q, ভাগের অর্থ কি বাবা, ভাগ মানে কি হলো বাবা। ঠিক আছে, ভাগ মানে বাবা। মাইনাসের অর্থ কি বোন। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের লিখে নিতে হবে, আগেরটা বোঝাচ্ছে না পরেরটা বোঝাচ্ছে সেটা আমরা, কারণ সব কটা কি আগেরটাই বোঝাচ্ছে, পিকেই বোঝাচ্ছে, পি হলো বাবা, পি হলো মা, পি হলো বোন। ঠিক আছে, আর গুণ যোগ ভাগ বিয়োগ মানে কি, এটা আমাদের লিখে দেবে, তাহলে যোগ মানে ভাগ, এটা আমাদের লিখে নিলাম। এবার প্রশ্নের দিকে যাব, প্রশ্ন কি বলেছে, ABCDEF, কি আছে এখানে, আছে গুণ, এটা আছে কি ভাগ, তারপর কি আছে বিয়োগ, তারপরে যোগ, তারপরে কি আছে বিয়োগ। ঠিক আছে, আমাদের প্রশ্ন বলেছে এ আর এফ এর সঙ্গে সম্পর্ক, এ আর এফ এর সঙ্গে আমাদের সম্পর্ক বের করতে হবে। ঠিক আছে, কীভাবে করব, তাহলে প্রথমে দেখি এ গুণ বি, গুণ মানে কি, গুণ মানে মা, কে মা, এ মা, এ মা, এ মা, মা লিখলাম উপরে, কার মা, এ মা, বি এর মা। ঠিক আছে, মা মানে মাইনাস, এটা হচ্ছে মা। ঠিক আছে, তারপর কি ভাগ, ভাগ মানে কি, ভাগ মানে বাবা, ভাগ মানে বাবা, কে বাবা, বি বাবা, আগেরটা সবসময় আগেরটা বোঝাচ্ছে, সবসময় আগেরটা, এখানে কিন্তু সবসময় আগেরটাই বুঝেছে। ঠিক আছে, এ তাহলে বি বাবা, বাবা কার বাবা, সি এর বাবা, সি এর বাবা মানে কি, সি নিচেই যাবে, তাই তো, সি এর বাবা উপরের দিকে হলো। এরপর সি মাইনাস ডি, মাইনাস মানে কি, মাইনাস মানে বোন, সি বোন কার বোন, সি বোন কার বোন, সি বোন কার, ডি এর বোন। ঠিক আছে হলো। এরপর D+E, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে, প্লাসের অর্থ কি, প্লাসের অর্থ ভাই, মানে ডি ভাই কার ভাই, ই এর ভাই, ভাই মানে সমান সামনে থাকবে, পাশাপাশি থাকবে ভাই, ডি ভাই, ই এর ভাই। আবার কি হচ্ছে E-F, মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে বোন, মানে ই বোন কার বোন, এফ এর বোন, তাই তো এফ এর বোন। ঠিক আছে, মানে ভাই বোনগুলো সব কি হয় পাশাপাশি বসে। এবার আমাদের প্রশ্ন বলেছে এ আর এফ এর সঙ্গে সম্পর্ক, এই যে এ আছে আর আমাদের এই যে এফ আছে, এদের মধ্যে সম্পর্ক, এ আর এফ এর মধ্যে সম্পর্ক। দেখো এই সবাই ভাই বোন, মানে এই যে এফ, এরা যদি সি এর বাবা যদি হয় বি, তার মানে এফ এরও বাবা, তোমরা ধরো 4 ভাই, তোমার বাবা যদি বি হয় তাহলে এফ এরও বাবা হবে বি। ঠিক আছে, তাহলে বাবা, এটা কি বাবার, এটা কি বাবার এটা মা, তাই তো এটা মা ছিল, তার মানে কি হবে, বাবার মা হবে, সঠিক উত্তর হবে বাবার মা। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্ন পরস্পর বিনিময় করতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, এদের মধ্যে যে দুটো চিহ্ন আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এই 4টে অপশন আছে, গুণ যোগ, ঠিক আছে, এটা আমাদের বিয়োগ হবে, এটা হচ্ছে যোগ ভাগ যোগ বিয়োগ, এগুলোর মধ্যে আমাদের চেঞ্জ করে করতে হবে। দেখো প্রথমে একটু দেখি কি করব, 28 যোগ 12 মাইনাস 6, ঠিক আছে, কীভাবে করব একটু পরিষ্কার যদি আমরা বুঝতে পারি, দেখব যে আমাদের অপশান কত আনতে হবে, এই উত্তর আনতে হবে কত, 46। একটুখানি দেখে ভাগের কাজ আগে, আমাদের কোনো ভাগের সঙ্গে কোনো চেঞ্জ নেই, যোগ আর ভাগ, এখানে দেখো আমাদের গুণ আর যোগ আছে, প্রথমে আমরা ভাগটা দেখে নিই, যোগ আর ভাগ, দেখো এখানে কি আছে ভাগ, এটা আছে কি যোগ, তার মানে এখানে আমাদের ভাগ হবে, এখানে আমাদের কি হবে যোগ হবে। দেখো 12 আর 28 ভাগ যায়, আমি আগেই বলেছি পয়েন্টে আসবে না, তাহলে এটা হবে না, সি অপশান বাদ। ঠিক আছে, এবার দেখি ডি অপশান যোগ আর বিয়োগ, ডি অপশান কি আছে যোগ আর বিয়োগ, এটা আমাদের বিয়োগ হবে, এটা আমাদের যোগ হবে। এটা যদি আমরা বিয়োগ করি, আগে আমাদের ভাগের কাজ যদি আমরা করে নিই, তাহলে কত হবে 5 গুণ 6 30, ঠিক আছে 30, তার মানে 28 বিয়োগ 12 যোগ কত, এখানে ভাগ করে হলো 5 গুণ 6 30, তাহলে 30 আর 28 যোগ করলে কত হবে, 30 আর 28 যোগ করলে হবে আমাদের, 30 আর 28 যোগ করলে কত হলো 8 58, তার থেকে কত বাদ, মাইনাস কত আছে, -12, তাহলে 58 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 46, তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা।
ঠিক আছে, এগুলো আমাদের দেখা মাত্র বুঝতে হবে যে কোথায় ভাগ হবে, কোথায় গুণ হবে, এগুলো আমাদের জানতে হবে ক্যালকুলেশন করে। ঠিক আছে, সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, জাকির হোসেন তবলা, হরিপ্রসাদ চৌরাশিয়া কী হবে? দেখো জাকির হোসেন তবলা, জাকির হোসেন তবলা, আমরা জানি জাকির হোসেন কী বাদক? তবলা বাদক। ঠিক আছে, এবার হরিপ্রসাদ চৌরাশিয়া কি? হরিপ্রসাদ চৌরাশিয়া কী বাদক? সেতার, বীণা, সন্তুর, সরোদ, আর একটা অপশানে ছিল, এটা ডি অপশানটা, সরোদটা কেটে দিয়ে লেখো ডি অপশান, বাঁশি। ঠিক আছে, ডি অপশান লেখো বাঁশি। তাই জাকির হোসেন তবলা বাদক, তাহলে হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদক? সেতার, সন্তু, বীণা, বাঁশি। কী হবে সঠিক উত্তর আমাদের? বাঁশি, কারণ হরিপ্রসাদ চৌরাশিয়া কী বাসক, কী বাদকের সঙ্গে সম্পর্কিত? বাঁশি বাদকের সাথে। ঠিক আছে, আর সেতারকে? সেতার হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, এটা আমাদের মনে রাখতে হবে, পণ্ডিত রবিশঙ্কর। সন্তুর বাদককে? ভজন কুমারের সঙ্গে, তাই তো, শর্মা, এগুলো মনে রাখতে হবে। বীণা বাদক কে আছে? এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, শরৎ বাদক কে আছে? ঠিক আছে, রাজীব তারানাথ। তাহলে এই সমস্ত নামগুলো আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি? এটা আমাদের বলা হয়েছে যে এর মধ্যে কোনগুলো বসার পর এটা সুন্দর একটা আমাদের কী আসবে, সিকোয়েন্সে আসবে, এটা আমাদের বের করতে হয়। কীভাবে বের করবো? এটা টোটাল কটা আছে আমাদের গুনে নিতে হবে। কটা আছে টোটাল? এর মধ্যে কতগুলো নাম্বার আছে, কী কী আছে? কিউ আছে, এম আছে, এন আছে, আর কি আছে? আর আছে, তাই তো। এই চারটে জিনিস আমাদের আছে। আর টোটাল কটা আছে? টোটাল যদি আমাদের কটা আছে, 4, 4, 8, ঠিক আছে, 12, 16টা, টোটাল 16টা আছে। 16টা মানে কটা? 4 গুণ 4, এটা আমাদের আগেই ক্লাসে করা আছে। টোটাল কী কী আছে সেগুলো লিখে নেবো, আর কটা টোটাল নাম্বার কটা আছে? 16টা। 16টা মানে কত? 4 গুণ 4, তাই লিখে নিলাম। এবার দেখবো আমাদের এই চারটে জিনিসের মধ্যে কী হবে, এলোমেলোভাবে একটা খেলা হবে। দেখো প্রথমটা কি আছে? কিউ এম এন, কিউ এম এন, আমাদের প্রথমটা কি নেই? আর নেই, তাহলে এখানে আমাদের আর বসিয়ে দেখি, আর দেখি বসিয়ে কী হয়। আর অপশান আছে, প্রত্যেকটা আর আছে, তাহলে আর তো হবেই কমন। এবার দেখো এখানে দেখো একটুখানি ভালো করে দেখো, লাস্ট অপশানে দেখো এন আছে, এম আছে, আর আছে, কি নেই? কিউ নেই, তাহলে এটা তো কিউ তো হবেই, কমন জিনিস। তাহলে আর প্রথমে থাকবেই, শেষে কিউ থাকবেই, লাস্টে কিউ, কি লাস্টে কিউ তো থাকবেই, আর প্রথমে আর থাকবেই, মানে এই অপশানটা প্রথমেই বাদ চলে যাচ্ছে, মনে থাকলো। এবার দেখি এখানে, এবার দেখো আর কিউ এম এন, আর কিউ এম এন, এখানে হচ্ছে এন কিউ এম আর। এবার একটু অনেক ভালো করে যদি দেখি, এখানে একটু আমরা দেখি ভালো করে, দেখো এন কিউ এম আর, এখানে কি আছে? এখানে কিছু নেই। এখানে আমরা কিউর আগে কি আছে? আর আছে, কিউর আগে আর আছে। এখানে কিউর আগে কিছু নেই, এখানে কিউর আগে কি আছে? এন আছে। একটুখানি যদি ভালো, এখানে কিউর আগে যদি আমরা আর বসাই, আর আমাদের অপশান আছে? একটাতেও নেই। তাহলে এখানে আমরা যদি এই কিউয়ের আগে যদি এন বসাই, দেখি এন কটা অপশান আছে? এটা এন একটা অপশান আছে, তাহলে এখানে যদি আমরা এন বসাই, ঠিক আছে, একটুখানি যদি ভালো করে আমরা দেখতে পাই, এন কিউ, এরপর কী হবে? কিউ এর পরে কী আছে? এম আছে, এন কিউ এম আর, ঠিক আছে, এন কিউ এম আর। এবার এর প্রশ্ন আমরা দেখি কিউ এম এন, কিউ এর পরে এম এন, ঠিক আছে, কিউ এর পর এম আছে, কিউ এর পর এম আছে, আর কিউ এর আগে তাহলে কী ছিল? আর ছিল, আরটা বসাই দেখি, আর কিউ এম, তারপরে কী হবে? এন, দেখি এন বসায়। একটুখানি যদি আমরা ভালো করে দেখতে পাই, মানে একটা ঘর ছেড়ে ছেড়ে, আমরা যেমন আগের ক্লাসে করলাম ঠিক তেমনই এখানে একটা ঘর ছেড়ে ছেড়ে একটা সিকোয়েন্স আসছে, যে আর কিউ এম এন, এন কিউ এম আর, আবার কি আর কিউ এম এন, এন কিউ এম আর, মানে একটা নির্দিষ্ট ছকে আমাদের একটা মিলছে, একটা ঘর ছেড়ে ছেড়ে এদের মধ্যে একটা রিলেশন আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর এখানে আমরা কী পেলাম? সঠিক উত্তর কী পেলাম? যে আমাদের এখানে হবে প্রথম অপশানে কী হবে? আর, তারপরে এন, তারপরে এম, তারপরে আর, তারপরে এন, তারপরে কিউ, তাহলে কী আছে? আর এন এম, আর এন এম, আর এন এম, এই বি অপশানটাই আছে, তাই তো। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি। বুঝে গেল? পরেরটা দেখো, পরেরটা এটা আমাদের আছে, এটা আমাদের নাম্বার সিরিজের। দেখো পরপর আমরা এখান থেকে এটার সঙ্গে রিলেশন, এটার সাথে রিলেশন আমাদের খুঁজতে হবে। ঠিক আছে, তো একটুখানি যদি ভালো করে আমরা দেখি, প্রথম দিক থেকে অনেক কঠিন লাগছে, সেজন্য আমরা কী করবো? পিছনের দিক থেকে শুরু করবো। পিছনের দিক থেকে যদি শুরু করি, 12 থেকে 36, কী হয় 12 থেকে 36 হয়? ডিফারেন্স করে কোনো কিছু হবে? 36 থেকে একটা, এদের মধ্যে অনেক ডিফারেন্স, বেশি বেশি ডিফারেন্স, তার মানে কি যখন ডিফারেন্স অনেক হিউজ, অনেক বেশি হয়ে যাবে, তখন আমরা হয় রিলেশন দেবো স্কোয়ার, কিউব, তাই তো, নাহলে পরে দ্বিগুণ, মানে গুণ সম্পর্ক, গুণিতক সম্পর্ক, এরকম আমরা দেখবো। তাহলে একটু ভালো করে দেখে দেখি, 12 থেকে 36 কত গুণ? 3 গুণ, দেখা মাত্রই বুঝতে পারছি। 36 থেকে এটা নিশ্চয়ই কত গুণ হবে, তারপর এটা হবে। এখানে আমরা যদি দেখি 300, এটা কত গুণ? 300-র 3 গুণ কত? 900, দেখা মাত্র আমরা বুঝতে পারছি। আর 24-এর 3 গুণ কত? 72, তার মানে 3 গুণ করে হচ্ছে। 900-র 3 গুণ কত? 3 নং 27, সেটা 2900 আছে, 972 আছে, তাহলে এটা থেকে যদি 3 গুণ করে দেখি, ঠিক আছে, তার মানে 36-এর 3 গুণ, এটাও দেখো 3 গুণ করে হবে। ঠিক আছে, দেখা মাত্র আমরা বুঝতে পারছি, তারপরে 36 গুণ 3, ঠিক আছে, 3 ছক কত? 18, 108, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? ডি। পরবর্তী প্রশ্ন দেখো,
এটা স্টেটমেন্ট কনক্লুশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে এখান থেকে। এগুলো আমরা কীভাবে করবো, একটু আমাদের কমন সেন্স দিয়ে করবো আর ছবি এঁকে করবো, ঠিক আছে। দেখো প্রথম বিবৃতি কি বলেছে, কোনো পর্বত মরুভূমি নয়, কোনো পর্বত মরুভূমি নয়। ভালো করে লিখে নিই, কোনো পর্বত, এটা ধরো পর্বত, কোনো পর্বত কি নয়, মরুভূমি নয়, এটা মরুভূমি লিখে নিলাম। এই পর্বত আর মরুভূমি কি সম্পর্ক, কাটা সম্পর্ক। কোনো পর্বত মরুভূমি হবে না, এটা ধরো বাংলাদেশ, এটা ধরো ভারত, কখনোই ভারত বাংলাদেশ এক হবে না, দুটো আলাদা। কিছু মরুভূমি হলো বালিয়াড়ি, কিছু মরুভূমি হয় বালিয়াড়ি। এই যে মরুভূমির কিছু অংশ কি আছে, বালিয়াড়ি আছে। ধরো ভারত, ভারতের কিছু অংশ কি আছে, ঠিক আছে, এটা ধরো ভারত, ঠিক আছে। এই ভারতের এটা কি, বালিয়াড়ি, এটা হচ্ছে বালিয়াড়ি, ঠিক আছে। কিছু মরুভূমি হয় বালিয়াড়ি লিখে নিলাম। কিছু বালিয়াড়ি পর্বত নয়, কিছু বালিয়াড়ি কি বলেছে, কিছু বালিয়াড়ি কি নয়, পর্বত নয়, কিছু বালিয়াড়ি কি নয়, পর্বত নয়। মনে থাকবে, কিছু বালিয়াড়ি কি নয়, পর্বত নয়। এবার আমাদের এখানে বুঝতে হবে, যখন আমাদের এই স্টেটমেন্ট কনক্লুশনে কিছু নিয়ম আছে সেগুলো আমাদের জানতে হবে। যখন বিবৃতিগুলো হ্যাঁ থাকবে, এই বিবৃতি যদি আমাদের হ্যাঁ থাকে, বিবৃতি যদি আমাদের হাতে হ্যাঁ থাকে, সিদ্ধান্ত আমাদের কি হবে, হ্যাঁ হবে, কমন। এই বিবৃতি যদি আমাদের না থাকে, সিদ্ধান্ত আমাদের কি হবে, না হবে। মনে থাকবে, এই বিবৃতি যদি আমাদের সব বলে দেয়, সব বলে দেয় মানে 100% বলে দেয়, এখান থেকে আমাদের সিদ্ধান্ত 50% হবে, 100% হবে, ঠিক আছে। এই বিবৃতি যদি আমাদের 50% বলে দেয়, কিছু বলে দেয়, কিছু বলে দেয়, তাহলে ওখানে তো আমাদের সিদ্ধান্ত 50%, কিছুই পাবো, ঠিক আছে, সব পাবো না। এগুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে কি হলো আমাদের জিনিসটা, যে কোনো পর্বত মরুভূমি নাই, মানে পর্বতের সঙ্গে মরুভূমি পুরো নেগেটিভ, কোনো সম্পর্ক নেই। যদি কোনো কিছু সম্পর্ক না বলে দেয়, সেখানে তো আমরা কখনোই হ্যাঁ সম্পর্ক পাবো না। কিন্তু কি প্রথম অপশানে কী বলেছে, কিছু মরুভূমি পর্বত, প্রথম অপশানে বলে দিয়েছে, প্রথম বিবৃতিতে বলেছে কোনো মরুভূমি পর্বত নয়, আর সিদ্ধান্তে কী বলেছে, কিছু মরুভূমি পর্বত। এটা কি হবে, কখনোই হবে না। এখানে আছে কি, এখানে বলেছে কিছু মরুভূমি পর্বত নয়, এটাও না আছে, তাই তো, নয় আছে, এটাও নয় আছে। তাহলে কি, দুটোই না, না থেকে না হবে, হ্যাঁ থেকে হ্যাঁ হবে, ঠিক আছে। কোনো পর্বত মরুভূমি নয়, কোনোটাই বলে দিয়েছে, মানে 100% না, সেখান থেকে কিছু না হবে। তাহলে এটা যদি 100% না হয়, সেখানে তো আমাদের কি 50% না, এটা তো অবশ্যই হবে। তার মানে 1 নম্বরটা ঠিক আছে। এবার দেখো 2 নম্বর সিদ্ধান্ত কি বলছে, কিছু বালিয়াড়ি হয় পর্বত। দেখো কিছু বালিয়াড়ি পর্বত, আমাদের কিছু বলাই ছিল, দেখো কিছু পর্বত বালিয়াড়ি নয়, কিছু পর্বত বালিয়াড়ি নয়, মানে কিছু নয় থেকে আমরা কোনো সিদ্ধান্ত পাবো না, হ্যাঁও সিদ্ধান্ত পাবো না, নাও সিদ্ধান্ত পাবো না। এটা লিখে নাও, স্টার মেরে রাখো, কিছু নয় থেকে, কিছু নয় থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না, কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। এটা স্টার মেরে রেখো, ঠিক আছে, এটা আসবে, পাওয়া যাবে না। এটা ধরনের বিবৃতি আমাদের দেয়, এটা স্টার মেরে রেখে, এটা কিন্তু পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চেন। কিছু নয় থেকে, দেখো বলেছে কিছু পর্বত বালিয়াড়ি নয়, তাহলে কিছু পর্বত যদি বালিয়াড়ি না হয়, তাহলে কিছু পর্বত আবার বালিয়াড়ি হতেও পারে, নাও পারে। তাহলে এখান থেকে কোনো সিদ্ধান্ত কমপ্লিটলি বলা যাবে না। কিছু বালিয়াড়ি পর্বত নয়, কিছু নয়, তাহলে কিছুটা তো হ্যাঁ, কিন্তু সেটা বলা নেই। যদি কিছু বলা না থাকে, সেটা আমরা পাই না। তাহলে কিছু বালিয়াড়ি পর্বত নয়, এখানে নয় ছিল, না ছিল, এখানে আমাদের কি বলেছে, কিছু বালিয়াড়ি পর্বত হয়, তাহলে এটা হ্যাঁ কখনো হবে, নয় থেকে হ্যাঁ, মানে নেগেটিভ থেকে পজিটিভ কখনোই হবে না। তার মানে এটা কি আছে, ভুল আছে। তাহলে কেবলমাত্র আমাদের 1 নম্বর সিদ্ধান্ত কি করেছে, ফলো করেছে, 1 নম্বর সিদ্ধান্ত ফলো করেছে, ঠিক আছে, 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করেছে, এটা যেন মনে থাকে, ঠিক আছে। এই ডেসক্রিপটিভ ক্লাসটা আমাদের করতে হবে, তাহলে আমরা ডিটেলস বুঝতে পারবো। পরবর্তী দেখো, কিছু বিবৃতি আছে, সব গোলাপ হয় লাল, ঠিক আছে, সব গোলাপ হয় লাল, সব গোলাপ হয় কি লাল, লিখে নিলাম, সব গোলাপ হয় লাল। কিছু লাল হয় রং, যেগুলো বলবো সেটুকু, কিছু লাল, লালের সঙ্গে কিছু সম্পর্ক থাকবে, কিছু লাল হয় কি রং, লিখে নিলাম। সব রং হয় অঙ্কন, সব রং, এই যে সব রং, তাই তো, সব কালার, সব রং হয় কি অঙ্কন, অঙ্কন, লিখে নিলাম। যেটা বলবো সেটাই করবো। এই যে আমাদের বলেছে কি লাল, কিছু কিছু লাল হয় রং, এই লালের সঙ্গে রঙে থাকবে, বলেছে সব রং হয় কি অঙ্কন, এই রঙের সঙ্গেই থাকবে। আমরা কিন্তু এই গোলাপের সঙ্গে বা অন্য কোনো সঙ্গে কিছু টাচ করবো না, যেটুকু বলা থাকবে সেটুকুই আমাদের করতে হবে, ঠিক আছে। এবার দেখো, আমরা আগে জানলাম হ্যাঁ থেকে হ্যাঁ হবে, না থেকে না হবে, কিছু থেকে কিছু হবে, সব থেকে সব হবে, বা সব থেকে কিছু হবে। মানে সব মানে কি 100, তোমাকে 100 টাকা দিলাম, তুমি 50 টাকা বাজার করতে পারবে। তোমাকে যদি 50 টাকা দিই বলে 100 টাকা বাজার করতে হবে, হবে না। জিনিসটা ঠিক সেম। আর কিছু থেকে কিছু যদি না বলে দেয়, সেখান থেকে আমরা কখনোই কোনো সিদ্ধান্ত পাবো না, হ্যাঁই হোক কিছু নাই হোক, ঠিক আছে। এবার দেখো, সব কিছু লাল হয় অঙ্কন, কিছু লাল হয় অঙ্কন, দেখো এই লালের সাথে অঙ্কন টাচ হয়ে আছে, আছে, কিছু লালের সাথে অঙ্কন কি টাচ হয়ে আছে, তো এখানে এই যে লালের সাথে অঙ্কন টাচ হয়ে আছে, তার মানে কি এটা কি হবে, অবশ্যই হবে,
কিছু লাল হয় অঙ্কুর, এটা অবশ্যই হবে। 2 নম্বর কি হচ্ছে, সব লাল হয় গোলাপ, সব লাল হয় গোলাপ। ভালো করে দেখো, সব গোলাপ হয় লাল, সব গোলাপ হয় কি লাল, এটা হচ্ছে গোলাপ, এটা হচ্ছে লাল, সব গোলাপ লাল। ধরো এটা আমাদের, ভালো করে একটু বোঝো, এটা ধরো আমাদের পশ্চিমবঙ্গ, এই পুরোটা কি আমাদের ভারতবর্ষ। সব পশ্চিমবঙ্গটা, পুরো পশ্চিমবঙ্গটা কার মধ্যে পড়বে, ভারতবর্ষের মধ্যে পড়বে। এটা ভালো জিনিস, এটা আমাদের বলা আছে সব গোলাপ হয় লাল, সব ধর পশ্চিমবঙ্গটা কার মধ্যে, ভারতের মধ্যে। কিন্তু সিদ্ধান্ত কি বলেছে, সব লাল হয় গোলাপ, মানে বলছে যে সব পশ্চিমবঙ্গটা, এই পুরোটা পুরোটা ভারতের মধ্যে। ভারত তার মানে কি হচ্ছে, ছোট, পশ্চিমবঙ্গটা বড়। এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব নয়, এটা কখনো সম্ভব, এটা কখনোই সম্ভব নয়। তার মানে যদি আমাদের ভালো করে বোঝো, সব পশ্চিমবঙ্গটা ভারতের মধ্যে, কিন্তু সব ভারতটা কি পশ্চিমবঙ্গের মধ্যে পড়বে না। তাহলে এটাই আমাদের বলেছে, সব লাল হয় গোলাপ, এখানে সব গোলাপ ছিল লাল, এটা দেখো ঠিক উল্টো করে দিয়েছে, সব গোলাপ ছিল কি লাল, এখানে বলেছে সব লাল হয় কি গোলাপ। এটা কখনোই হবে, কখনোই হবে না। পুরো পশ্চিমবঙ্গটা ভারতের মধ্যে, কোনো পুরো ভারতটা কি পশ্চিমবঙ্গের মধ্যে নয়, এটা আমাদের বলা হয়েছে। তাহলে কেবলমাত্র এক একটা ফলো করেছে। 2টা দেখো, এই ধরনের রিজনিং ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, সেইভাবে লিখে নেব যে উত্তর, এক ঘর ছেড়ে এখানে দক্ষিণ, তারপর এটা কি পূর্ব, এটা পশ্চিম। ঠিক আছে, এটা আমরা লিখে নেব এই ধরনের রিজনিং ক্ষেত্রে, ডিরেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, কি করব, প্রথমে আমরা দেখব, প্রথমে কি বলেছে, পশ্চিম দিকে 20 মিটার গেল, পশ্চিম দিকে 20 মিটার লিখে নিলাম, পশ্চিম দিকে 20 মিটার। আর এটা কোন দিক, ডান দিক, এটা কোন দিক, বাম দিক। ঠিক আছে, এবার দেখো বলেছে যাওয়ার পর উত্তর দিকে 10 মিটার গেল, তাহলে পশ্চিম দিকে কত গিয়েছে, 20 মিটার, তারপর উত্তর দিকে কত, 10 লিখে নিলাম, উত্তর দিকে 10 মিটার লিখে নিলাম। এরপর পূর্ব দিকে 20 মিটার, পূর্ব দিকে 20 মিটার লিখে নিলাম, পূর্ব নিচে 20 মিটার। এখন সে কত দূরে আছে, তখন এই ধরনের রিজনিং থাকবে। আমরা কি করব, দেখো পূর্ব পশ্চিমের সঙ্গে রিলেশন কি বিপরীত, মানে এদের মধ্যে কি হবে, এই দুটোর মধ্যে আমাদের রিলেশন হবে। আর উত্তর দক্ষিণের সঙ্গে রিলেশন হবে। দেখো পূর্ব 20, পশ্চিম 20, এদের মধ্যে যদি আমরা বিয়োগ করি 20 থেকে 20, কিছু থাকবে, থাকবে না, তাহলে কেটে গেল। ঠিক আছে, কেটে গেল, কোনো নেই। পড়ে আছে কি শুধু উত্তর আর দক্ষিণ, দক্ষিণে কিছু নেই, শুধু উত্তর। তার মানে এই উত্তর দিকে কত হবে, উত্তর দিকে 10 মিটার হবে, উত্তর দিকে 10 মিটার, উত্তর দিকে 10 মিটার আছে, উত্তর দিকে 10 মিটার, সি অপশান। ঠিক আছে, আমরা যদি এটাভাবে না করতে পারি, তাহলে এইভাবেও করবো, এভাবেও করলে পরে আমাদের কি হবে, অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি বেশি কিছু দেয়। ঠিক আছে, পরবর্তী দেখো, এটা আমাদের একটা মিসিং নাম্বারের। ঠিক আছে, দেখো কি বলেছে, 4, 3, 2, 6, 9, 10, এটা বলেছে। আমরা এই ধরনের রিজনিং ক্ষেত্রে কি বলেছিলাম, এই ধরনের রিজনিং ক্ষেত্রে আমরা কি করব, আমাদের বেসিক কাজ হবে ছোট থেকে বড়োর দিকে যাওয়া, মানে একটা রিলেশন খোঁজ করে আমরা দেখবো যে তার মধ্যে কি রিলেশন আছে। একটুখানি যদি আমরা দেখি, একটুখানি যদি আমরা ভালো করে দেখি, ঠিক আছে, 4, 3, 2 কি আছে, 4, 3, 2, এখানে আমরা 6, 9, 10, একটুখানি আমরা এইভাবে কোনো রিলেশন পাচ্ছি না। যদি আমরা এইভাবে দেখি লম্বালম্বিভাবে, 4 নং কত, 36, ঠিক আছে, 4 নং কত, 36, এখানে আছে 6, 3 নং 27, এখানে আছে 27, 10 দুগুণে 20, এখানে আছে 20, অন্য কিছুভাবে ভাবতে হবে, এখানে 36, এখানে আছে 9, ঠিক আছে, এটা 9, এখানে কোনো ক্যালকুলেশন হয়তো কোনো ভুল আছে। ঠিক আছে, অপশানে কোনো ভুল থাকতে পারে। পরের প্রশ্ন দেখি, একটি ছক্কার 4টি অবস্থান নিচের চিত্রে দেওয়া হলো, যে তলে কালো আর লেখা আছে তার বিপরীত তলে কী থাকবে, যেটা তলে কালো লেখা থাকবে মানে বিপরীত তলে, এটা আমাদের ডাইস থেকে দেওয়া হয়েছে। দেখো এই ধরনের রিজনিং ক্ষেত্রে কী করতে হবে, সহজ নিয়ম, আমরা কমনগুলো দেখবো। দেখো আমাদের বের করতে হবে কালো, কালো দেখি কোথায় আছে, এখানে আছে কালো লেখা, আর কালো কোথায় লেখা আছে, এখানে আছে কালো লেখা, কালো আর এখানে কি আছে, নীল, কালো আর নীল, কালো আমাদের বলছে কালোর বিপরীত লেখা তার কি। ঠিক আছে, একটুখানি আমরা যদি কমন দেখি, দুটো করে যদি কমন থাকে, তার বাদ বাকি যেটা থাকবে সেটাই তার বিপরীত। এখানে যদি দেখি নীল আর হলুদ, এখানে কি আছে, নীল আর হলুদ, কালো যেখানে লেখা আছে তার এক পাশে আছে নীল, এক পাশে আছে কি হলুদ, এখানে আছে নীল আর হলুদ। যখন এই ছকগুলোর মধ্যে দুটোর মধ্যে দুটো করে জিনিস কমন থাকবে, তখন যেটা পড়ে থাকবে, যে জিনিসটা পড়ে থাকবে সেই দুটো হবে একে অপরের বিপরীত। ঠিক আছে, দুটো করে যদি কমন থাকে, তাহলে এই দুটো করে কমন দুটোর মধ্যে, তাহলে পড়ে আছে এখানে কমলা, তাই তো, কমলা পড়ে আছে, আর এখানে পড়ে আছে কি কালো, তার মানে এই দুটো কি হবে, একে অপরের বিপরীত হবে। এটা যেন মনে থাকে, এগুলো শর্টকাট কিছু নিয়ম আছে যেগুলো আমরা দেখে দেখতে প্র্যাকটিস করার মাধ্যমে জানতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে থাকলো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, পিবিএসসি আসার মতো কোশ্চেন, এগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, অবশ্যই ক্লাসটা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার